গল্পটি শুরু হয় কিম নামের এক সুদর্শন ছাত্রকে দিয়ে, যাকে দেখতে নরম মনের একজন মানুষ বলে মনে হয়। কিন্তু বাস্তবে সে জীবনে বেশ কঠিন, তাই তার চেহারা দেখে প্রতারিত হবেন না। আমরা জানতে পারি যে সে একটি নতুন মাধ্যমিক বিদ্যালয়ে বদলি হয়ে যাচ্ছে, যেখানে তার বাবা থাকেন। অধ্যক্ষের সাথে কথা বলার সময় সে জানায় যে কিম একজন সেরা ছাত্র, সবসময় প্রথম হয় এবং খেলাধুলাতেও প্রতিভাবান। এ কথা শুনে অধ্যক্ষ অত্যন্ত আনন্দিত হন এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানান, বিশেষ করে যখন তিনি জানতে পারেন যে কিম অলিম্পিয়াডে একটি স্বর্ণপদক জিতেছে। এরপর তিনি ব্যাখ্যা করেন যে এই স্কুলটা অন্য স্কুলগুলোর থেকে আলাদা, তাই তাকে মনোযোগী থাকতে হবে। কিন্তু কিম কিছুটা দ্বিধান্বিত ছিল এবং শুধু হ্যাঁ বলে দেয়। এরপর অধ্যক্ষ তাকে ক্লাসে নিয়ে যান এবং নিজের পরিচয় দিতে বলেন, যেখানে ছাত্রছাত্রীরা তার সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে। কিন্তু কিম শুধু নিজের কথাই বলতে থাকে। নিজের নাম বলার পর সে চুপ হয়ে যায়। তার ক্লাসের বাচ্চারা তাকে নিয়ে ঠাট্টা করে, কারণ তাদের মনে হয় তার একটু বদমেজাজ আছে। কিন্তু সে পাত্তা দেয় না। সে গিয়ে নিজের আসনে বসে, কানে ইয়ারফোন লাগিয়ে নেয় এবং কারো সাথে কথা বলে না, যা তার ব্যক্তিত্ব নিয়ে সবাইকে বিভ্রান্ত করে তোলে। এরপর অধ্যক্ষ ক্লাসকে সতর্ক করেন। সে কিমকে বলে যে সে খুব মেধাবী এবং কেউ যেন তাকে বিরক্ত না করে। কিন্তু হং নামের এক ছাত্র তার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। এটা স্পষ্ট যে সে একজন উৎপীড়ক এবং হয়তো কিমকে তার পরবর্তী লক্ষ্যবস্তু বানাচ্ছে। স্কুল ছুটির পর কিম একটি টিউটরিং সেন্টারে যায়। সেখানে সে ক্লাসের পুরোটা সময় পলকনিষ্ঠভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। ক্লাস শেষ হতেই সে তার বাবার কাছ থেকে একটি বার্তা পায় যে তার বাবা প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিলেন এবং তাকে অবিলম্বে বাড়ি ফিরে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তাগিদ দেন। কিম রাজি হয়ে বাড়ি ফেরে, যেখানে তার মা সোফায় ঘুমিয়েছিলেন। কিম পৌঁছতেই মা জেগে ওঠেন এবং তাকে তার নতুন স্কুলের ব্যাপারে জিজ্ঞাসা করেন। সে শান্তভাবে উত্তর দেয় যে সব কিছু স্বাভাবিক আছে। তার যত্নশীল মা জিজ্ঞাসা করেন তার কিছু লাগবে কিনা, এবং সে তার কাছে বিষণ্ণতার ওষুধটা চায়, যা শুনে মা হতবাক হয়ে যান এবং কারণ জানতে চান। এতে এটা স্পষ্ট হয়ে যায় যে তার ছেলের আসল অবস্থা সম্পর্কে তার কোনো ধারণাই নেই। কিম কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে। সে যায়, কিন্তু তাকে চিন্তিত করতে চায় না। সে মজা করে ব্যাপারটা উড়িয়ে দিয়ে পড়াশোনা শুরু করার জন্য নিজের ঘরে চলে যায়। ঠিক তখনই তার বাবা, যিনি একজন ডাক্তার, বাড়ি ফেরেন এবং তার পড়াশোনা পরীক্ষা করেন। সামান্যতম ভুলেও তিনি রেগে যান এবং তাকে মনোযোগ ফেরাতে তার মাথায় মারতে শুরু করেন। এখান থেকে এটা স্পষ্ট, সে কিমের ওপর সবসময় তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রচণ্ড চাপ দেয় এবং কিম তা সহ্য করতে বাধ্য হয়। কিন্তু তার অন্তরের গভীরে দমবন্ধ লাগে, যেন সে কারাগারে বাস করে। এমনকি ঘুমাতে যাওয়ার সময়ও তার মনে হয় সে যেন নিজের শ্বাস রোধ করছে। সে শুধু এই যন্ত্রণা থেকে মুক্তি চায়। পরের দিন সে আবার স্কুলে যায়। কানে ইয়ারফোন লাগিয়ে ক্লাসে পৌঁছে দেখে গুন্ডা হং বরাবরের মতোই এক দুর্বল ছাত্রকে মারধর করছে এবং তাকে দিয়ে জোর করে সকালের নাস্তা আনাচ্ছে। কিন্তু এবারও কিম ব্যাপারটা উপেক্ষা করে এগিয়ে যায়, কারণ তার নিজের জীবনটাই ইতিমধ্যে এলোমেলো। তারপর সে কলেজের পছন্দের ফর্মটা দেখে মন খারাপ করে, কারণ সে সঙ্গীত নিয়ে পড়তে চায়। কিন্তু তার বাবা তাকে ডাক্তারি পড়তে বাধ্য করেছেন, যাতে সেও ডাক্তার হতে পারে। তারপর হঠাৎ তার মিউজিক প্লেয়ারটা পড়ে যায়। কিম সাথে সাথে সে ওটা তুলে নিয়ে পরীক্ষা করে। জিনিসটা তার কাছে খুবই বিশেষ, কারণ এটা তার সদ্য প্রয়াত ভাইয়ের স্মৃতিচিহ্ন। সে গুন্ডাটার দিকে রাগে চোখ পাকিয়ে তাকায়, কিন্তু তারপর তার মনে পড়ে যায় তার বাবা তার সাথে কেমন ব্যবহার করত, এবং যখন সে হংকে আবার সেই দুর্বল ছাত্রটিকে মারতে দেখে, তার রাগ আরও বেড়ে যায়। এবার সে হংকে থামতে বলে চিৎকার করে ওঠে, যা দেখে পুরো ক্লাস হতবাক ও বিস্মিত হয়ে যায়। যেই মুহূর্তে সে তার সাথে মারামারি করতে যাচ্ছিল, ঠিক তখনই কাং নামের এক পড়ুয়া এসে ঘটনাটি দেখে ফেলে। কিন্তু তারপরেই গুন্ডাটা হঠাৎ কিমের পেটে সজোরে আঘাত করে। সে তাকে আক্রমণ করে, মাটিতে ফেলে এবং নির্মমভাবে মারতে শুরু করে। কাং হতাশ হয়, কারণ সে ভেবেছিল কিম আত্মরক্ষা করবে। কিন্তু সবকিছু একঘেয়ে হয়ে গেলে সে তার ডেস্কের ওপর ঘুমিয়ে পড়ে। হং তাকে সতর্ক করে দেয় যে সে যদি আবার এমন করে তবে তার পরিণতি ভোগ করতে হবে। পরিস্থিতি খারাপ হতে চলেছে এ বলে কিম চুপচাপ গিয়ে নিজের আসনে বসে পড়ে। স্কুল ছুটির পর হং জুন নামের এক গুন্ডার সাথে দেখা করে এবং তাকে জানায় যে সে এক নতুন শিকার খুঁজে পেয়েছে। তারপর সে কিমের জন্য অপেক্ষা করে এবং কিম বেরিয়ে আসা মাত্রই তার সাথে কথা বলে। কিম ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু গুন্ডাটি সে সরাসরি তার মানি ব্যাগটা চায়। মানি ব্যাগে অনেক টাকা দেখে সে হতবাক হয়ে যায়। কিম যে একটি ধনী পরিবারের তা বুঝতে পেরে সে ক্ষতিপূরণ হিসেবে সমস্ত টাকা নিয়ে নেয় এবং তার নম্বরটি সেভ করে রাখে।
সে তাকে এও হুমকি দেয় যে সে যদি তার মেসেজের উত্তর না দেয় তবে তাকে এর জন্য পচতাতে হবে। সে কোনো ঝামেলা চায় না বলে বাধ্য হয়ে এই অপমান সহ্য করে। বাড়ি ফিরে সে বাবার সামনে আবার পড়াশোনা করে এবং বরাবরের মতোই তার বাবা তাকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পরীক্ষায় প্রথম হওয়ার জন্য চাপ দিতে থাকেন। রাতে ঘুমানোর সময় সে সেই একই দুঃস্বপ্ন দেখে। পরদিন স্কুলে যাওয়ার পথে সে হংয়ের কাছ থেকে একটি বার্তা পায়, যেখানে তাকে সকালের নাশতা এবং সিগারেট নিয়ে আসতে বলা হয়। কিন্তু কিম তা করতে পারে না, কারণ তার বাবা তাকে নিজে গাড়িতে করে স্কুলে পৌঁছে দেন। ক্লাসে পৌঁছে সে তার আসনে বসে এবং যথারীতি গান শুনতে শুরু করে। কিন্তু তারপর হং রাগের মাথায় সে তাকে চড় মারে, কারণ সে তার জিনিসপত্র আনতে ভুলে গেছে। সে তার ইয়ারফোন আর মিউজিক প্লেয়ারটা ছিনিয়ে নেয়। এরপর কিম তার দিকে অদ্ভুতভাবে তাকায় এবং শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে তাকে বলে তার ডিভাইসটি ফেরত দিতে, কারণ ওটা তার কাছে খুব মূল্যবান। কিন্তু গুন্ডাটা তাকে নিয়ে ঠাট্টা করে। সে অস্বীকার করে এবং যন্ত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে তার ওপর পা দিয়ে ভাঙার চেষ্টা করে। সে কিমের কাছে গিয়ে তার মাথায়ও আঘাত করে, এই ভেবে যে কিম দুর্বল এবং কিছুই করতে পারবে না। কিন্তু হঠাৎ কিম রূপান্তরিত হয়ে এক শক্তিশালী পাল্টা আক্রমণ করে, যা দেখে পুরো ক্লাস হতবাক হয়ে যায়। হিউং রাগে তাকে লাথি মেরে অজ্ঞান করে দেয়। তারপর সে তার বন্ধুকে দরজাটা বন্ধ করতে বলে, যাতে তাকে একটা শিক্ষা দিতে পারে। সে এখনও কিমকে একটা দুর্বল ছেলে মনে করে, কিন্তু সে জানেই না যে কিম কতটা বিপজ্জনক। এবার কিম নিজেই চোখের রাগ নিয়ে এগিয়ে আসে এবং তার দিকে তেড়ে যায়। সে আক্রমণ করে। পুরো ক্লাসের সামনে দুজনের মধ্যে এক তুমুল লড়াই শুরু হয়ে যায়। কিন্তু কিম নিনজার মতো নড়াচড়া করে। সে তাকে তুলে ডেস্কের উপর ছুঁড়ে ফেলে এবং তার মুখে বারবার আঘাত করতে থাকে। তারপর সে তাকে ধরে গলা টিপতে শুরু করে এবং কঠোরভাবে বলে যে তার মিউজিক ডিভাইসটি নেবে তাকে শাস্তি দেওয়া হবে, যে তাকে স্পর্শ করবে তারও একই পরিণতি হবে। হাংয়ের বন্ধু ভয়ে পেয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, কিন্তু কাং তাকে থামিয়ে দেয় এবং সতর্ক করে যে সে যদি হস্তক্ষেপ করে তবে সে নিজেও ফাঁদে পড়বে। রাগে কিম তার গলা টিপে ধরে। সে তাকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু ঠিক সময় সে ছেড়ে দেয় এবং ফিরে তাকায়। সে সরে যায়। তারপর সে তার ইয়ারফোন আর মিউজিক প্লেয়ারটা তুলে নেয়। ঠিক তখনই হাংয়ের জ্ঞান ফেরে এবং সে পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কিম দ্রুত সরে গিয়ে তার মুখে সজোরে এক ঘা মেরে তাকে ছিটকে ফেলে দেয়। কিম তাকে শেষবারের মতো সতর্ক করে দেয় যে সে যদি আবার তার কাছে আসার চেষ্টা করে তবে সে বিপদে পড়বে। এটা দেখে কাং তার শক্তিতে মুগ্ধ হয় এবং বুঝতে পারে যে কিম কোনো সাধারণ ছেলে নয়। কিন্তু কিম এমনভাবে ইয়ারফোন লাগিয়ে নিজের আসনে ফিরে আসে যেন কিছুই ঘটেনি। স্কুল ছুটির পর সে টিউশনে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। কাং তার পিছু নেয় এবং জিজ্ঞেস করে সে পেশাদার যোদ্ধা কিনা। সে তাকে এও সতর্ক করে দেয় যে বুলি হাং ও তার দল তাকে ছাড়বে না এবং আগামীকাল অবশ্যই তার উপর প্রতিশোধ নেবে। কিম তার কথা উপেক্ষা করে বলে যে সে কোনো ঝামেলা চায় না এবং চলে যায়। কিন্তু বাসে বসে কিম হাংয়ের সাথে তার ঝগড়ার কথা মনে করে আর অবশেষে প্রতিশোধ নিতে পেরে ও তার ভেতরে জমে থাকা সমস্ত রাগ বের করে দিতে পেরে আনন্দ পায়। সে তার টিউশন ক্লাসে দেরিতে পৌঁছায়, যেখানে তার একটি পরীক্ষা আছে, এবং ঘাবড়ে গিয়ে প্রশ্নপত্রের উত্তর দেওয়ার চেষ্টা করে, কারণ ঝগড়ার কারণে সে পড়াশোনা করার সময় পায়নি। দিনের শেষে যখন সে বাড়ি ফেরে, কিমের দেরি হয়েছে জেনে তার বাবা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন। কিম রাস্তায় প্রচণ্ড যানজটের অজুহাত দেয়, কিন্তু তার বাবা তাকে কড়াভাবে সতর্ক করে দেন যে সে আবার এমন করলে তাকে শাস্তি দেওয়া হবে। তার মা পরিবেশ শান্ত করার জন্য টিভির ভলিউম বাড়িয়ে দেন, আর কিম এই সুযোগে নিজের ঘরে চলে যায়। সেখানে পড়াশোনা করার সময় তার প্রয়াত ভাইয়ের কথা মনে পড়ে। তার ভাইয়ের সাথে কাটানো সেই সময়ের কথা মনে পড়ে যখন সে তাকে এই ইয়ারফোন আর গান দিয়েছিল, এবং আমরা জানতে পারি যে কিম গানের প্রতি ভীষণ আসক্ত ছিল। তার মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই তার বাবা ঘরে এসে তাকে বাস্তবে ফিরিয়ে আনেন। বরাবরের মতো তার উপর চড়াও হয়ে তাকে পড়তে বাধ্য করেন। পরের দিন কিম আবার স্কুলে যায়, কানে ইয়ারফোন লাগিয়ে, কিন্তু হঠাৎ হোং এসে তাকে একটা থাপ্পড় মারে। কিমের গতকালের ঘটনাটা মনে পড়ে যায়। সে ঘটনাটির জন্য ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু গুন্ডাটি রাজি হয় না এবং বলে যে সে তাকে এর জন্য অনুশোচনা করাবে। এরপর সে তাকে স্কুলের পরে দেখা করতে বলে চলে যায়। ঠিক তখনই কাংয়ের সাথে কিমের আবার দেখা হয় এবং সে সতর্ক করে যে হাং একজন গুন্ডাকে নিয়ে আসবে এবং তাকে লড়াই করার কিছু কৌশল শিখিয়ে দেয়। কিন্তু কিম রেগে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে আর কারো সাথে লড়াই করতে চায় না, সে কোনো ঝামেলা চায় না। বিরতির সময় কিম মুখ ধুতে বাথরুমে গেলে জুন ভেতরে ঢুকে তাকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয়।
অন্য ছাত্ররা ভয়ে পালিয়ে যায়। তারা চলে যায়, কিন্তু কান তাদের থামায়। সে লড়াইটা দেখতে চায়। গুন্ডা জুন কিমকে দুর্বল ভেবে তাকে একটা চড় মারে এবং ক্ষমা পাবার জন্য তাকে মাটিতে হাঁটু গেড়ে বসে তার জুতোয় চুমু খেতে বলে, কিন্তু কিম সরাসরি প্রত্যাখ্যান করে। ক্ষিপ্ত হয়ে সে নিজেই লড়াই করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই প্রিন্সিপাল এসে মারামারিটা থামিয়ে দেন। কিমের অবস্থা দেখে তিনি বুঝতে পারেন যে সে আহত হয়েছে এবং কাংকে তাকে ডাক্তারি কক্ষে নিয়ে যেতে বলেন। এরপর তিনি জুনকে বকা দেন এবং শেষবারের মতো সতর্ক করেন, যদি সে আবার কোনো গণ্ডগোল করে তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। জুন প্রচণ্ড রেগে যায়, তার অধ্যক্ষকে খুন করে ফেলতে ইচ্ছে করে, কিন্তু সে নিজেকে সংযত করে এবং অনিচ্ছাকৃতভাবে ক্ষমা চায়। কিম ক্লাসে ফিরলে কাং তার সাহসিকতায় মুগ্ধ হয় এবং তাকে আরও শক্তিশালী করে তোলার জন্য প্রশিক্ষণের প্রস্তাব দেয়, কিন্তু কিম তা প্রত্যাখ্যান করে। সে বলে যে সে শুধু তার পড়াশোনায় মনোযোগ দিতে চায়। শেষ পিরিয়ডে ক্লাসে ফিরে এসে সে দেখে তার ইয়ারফোন আর মিউজিক প্লেয়ার নেই। এরপর হং তাকে ফোন করে জানায় যে ওগুলো তার কাছেই আছে এবং সে যদি ওগুলো চায় তাহলে স্কুলের পেছনে এসে নিয়ে যেতে পারে। কিম বাধ্য হয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্যাং আনন্দের সাথে তাকে অনুসরণ করে। সে তাকে শক্তি সঞ্চয় করতে এবং উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি না করার পরামর্শ দেয়। সে তাকে কিছু লড়াইয়ের কৌশলও বলে দেয়। এদিকে হং জুনের সাথে কথা বলে এবং তাকে জানায় যে কিম একটি নির্দিষ্ট জিনিসের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যখন কেউ তার ইয়ারফোন স্পর্শ করে। এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। একথা শুনে গুন্ডা জুন হাসে এবং এই দুর্বলতার সুযোগ নেবার পরিকল্পনা করে। কিম আসামাত্র তার ডিভাইসটি ফেরত চায় এবং গুন্ডাটি তাকে দেখে খুশি হয় এবং মারামারি করতে উদ্যত হয়, কিন্তু জুন তাকে থামিয়ে দিয়ে বলে সে প্রথমে তার সাথে লড়বে, কেবল তখনই সে তার জিনিসপত্র ফেরত পাবে। কিম প্রথমে লড়তে রাজি হয় না, কিন্তু জুন হঠাৎ তার মুখে জোরে জোরে বারবার ঘুষি মেরে তাকে আত্মরক্ষায় উস্কানি দেয়। এদিকে হং এই সবকিছু দেখে মজা পায় এবং ভাবে যে কিম একটা কাপুরুষ, সে কিছুই করতে পারবে না এবং এই যে এখানেই ব্যাপারটা শেষ। কিন্তু তারপর কিমের রাগ ফেটে পড়ে। সে জুনকে আক্রমণ করে বলে যে তাকে শিখিয়ে দেবে কিভাবে আচরণ করতে হয়। সে তাকে ধাক্কা দিতে ও মারতে শুরু করে, কিন্তু জুন রাগে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিটি আঘাতে এড়াতে থাকে। এটা স্পষ্ট যে সে একজন পেশাদার, সে একজন বক্সার এবং সে কিমের পেট ও মুখে প্রচণ্ড আঘাত হেনে তাকে মাটিতে ফেলে দেয়। জুন ভাবে যে সে লড়াইটা জিতে গেছে, কিন্তু সে ঘুণাক্ষরেও জানে না যে কিমের বছরের পর বছরের কঠোর প্রশিক্ষণ ও লালন পালন অবশেষে ফল দিচ্ছে। রক্ত দেখা মাত্রই তার ভেতরের সুইচটা চালু হয়ে যায় এবং সে এক ভয়ঙ্কর সত্তায় রূপান্তরিত হয়। এবার সে বুদ্ধি দিয়ে আক্রমণ করে। সে তার চালগুলো হিসেব করে। কয়েকবার সে আঘাত পায়, কিন্তু তৃতীয়বারে সে চালের ধরনটা ধরে ফেলে। সে আক্রমণটি এড়িয়ে যায় এবং একটি শক্তিশালী পাল্টা আঘাত হানে মণ্ডল চূর্ণবিচূর্ণ করে দেয়। সবাই বিস্মিত হয় এবং বুঝতে পারে যে কিম কোনো সাধারণ ছেলে নয়। জুন রাগে ভাবে যে এটা পুরোটাই ভাগ্য ছিল এবং আবার তার বক্সিং দক্ষতা ব্যবহার করে তার পেটে আঘাত করে। কিন্তু এবার কিমের কাঙের উপদেশের কথা মনে পড়ে, কাছে থাকো, জিতবে শুধু তুমি, এবং সে ঠিক তাই করে। সে তার আরও কাছে ঘেঁষে আসে, আঘাতগুলো সহ্য করে এবং তাকে শক্ত করে ধরে রাখে, আর দুজনে সিঁড়ি বেয়ে নিচে দৌড়ে যায়। তারা পড়ে যায়। জুন নিচে পড়ায় তার আঘাতটা বেশি লাগে। কিম সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে আবার আক্রমণ করে। সে বেশ কয়েকটি শক্তিশালী আঘাত হানে, বিশেষ করে তার আহত পায় এবং সর্বশক্তি দিয়ে তার মুখে সজোরে আঘাত করে। অবশেষে সে লড়াইয়ে জিতে যায়, যা দেখে উপস্থিত সবাই অবাক হয়। হং ভয়ে কাঁপতে শুরু করে। সে ভাবে কিম তাকেও মেরে ফেলবে, তাই সে সঙ্গে সঙ্গে নিজেকে শিশু বলে ক্ষমা চায় এবং অনুনয় বিনয় করতে থাকে। কাঁপতে কাঁপতে কিম তার ইয়ারফোন আর মিউজিক প্লেয়ার ফেরত দেয় এবং প্রতিজ্ঞা করে যে আর কখনো তার কাছে আসবে না, কিন্তু কিম তার প্রতিজ্ঞা মানতে রাজি হয় না। সে তাকে উপেক্ষা করে। সে কানে ইয়ারফোন লাগায়, কারণ একমাত্র ওটাই তাকে আবার স্বাভাবিক বোধ করাতে পারে। এরপর সে মুখ ধুতে বাথরুমে যায় এবং কাং তাকে অনুসরণ করে। সে তার ব্যক্তিত্ব এবং শক্তিতে খুব মুগ্ধ হয়। কিম তাকে জিজ্ঞেস করে কেন সে তাকে সব জায়গায় অনুসরণ করে এবং সে কেন তাকে লড়াইয়ের জন্য উস্কানি দেয়। সে বলে যে সে প্রথম দেখাতেই বুঝেছিল যে কিমের লড়াই করার প্রতিভা আছে, তাই সে চায় কিম যেন আত্মরক্ষা করতে শেখে। তাই সে কাংকে তার পোশাক বদলাতে অনুরোধ করে, কারণ তার পোশাকে রক্তের দাগ লেগেছে। কাং রাজি হয় এবং তাকে তার বন্ধু বলে ডাকে। সে তার ক্ষত ঢাকার জন্য কিছু মলমও দেয়। কিম তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। বাড়ি যাওয়ার আগে সে তার ক্ষতগুলোতে মলম লাগায়। এরপর সে নিজের ঘরে চলে যায়। সে ঘুমিয়ে পড়ে। রাতে সে আবার সেই একই মারামারির স্বপ্ন দেখে, কিন্তু এবার সে নিজেকে রক্ষা করতে পেরে খুশি হয়। হঠাৎ তার মা তাকে জাগিয়ে তোলেন এবং তার মুখের কালশিটে দাগ দেখে জিজ্ঞেস করেন কেন। সে অজুহাত দেয় যে বাস্কেটবল খেলতে গিয়ে সে আঘাত পেয়েছে। রাতের খাবারের সময় তার মা লক্ষ্য করেন যে সে আগের চেয়ে বেশি খাচ্ছে। সে আসলে তার শক্তি ফিরে পাচ্ছে এবং বরাবরের মতোই তার বাবা তাকে আবার পড়াশোনা করার জন্য চাপ দেন।
তিনি তাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং মেডিকেল কলেজে ভর্তি হতে বলেন। এতে কিম নীরবে রাজি হয়ে যায়। পরের দিন সে স্কুলে গিয়ে আকাশ দেখে। পাশ দিয়ে একটি বিমান উড়ে যেতে দেখে সে মনে মনে কামনা করে যদি সেও তাদের মতো স্বাধীন হতে পারত। এদিকে দলের সর্দার কিমের মতো এক দুর্বল ছেলের কাছে হেরে যাওয়ায় হিউকজুনকে কড়াভাবে বকাঝকা করে। সে বারবার তার আহত পায়ে আঘাত করে এবং তাকে সেটার উপর দাঁড়াতে বাধ্য করে। তারপর সে চলে যায়। সে গুন্ডাদের বলে যে তারা দলটির সুনাম নষ্ট করেছে এবং কিমের মুখ ভেঙে দেওয়ার জন্য তাদের স্পষ্ট নির্দেশ দেয় যে এই নির্দেশ মানবে না তাকে দল থেকে বের করে দেওয়া হবে। এদিকে আমাদের নায়ক স্কুল থেকে বের হওয়ার সময় কাং আবার তার সাথে যোগ দেয়। সে জানায় যে রক্তের দাগ তোলার জন্য সে তার জামাকাপড় ধুয়েছে। সে পথে কথা বলতে বলতে তার কাছাকাছি আসার চেষ্টা করে। হঠাৎ জুন একটি দ্রুতগতির বাইকে এসে একটি কাঠের লাঠি দিয়ে কিমের মাথায় আঘাত করে। কিম জোরে পড়ে গিয়ে আহত হয়। কাং আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্স ডাকতে যায়, কিন্তু কিম তাকে থামিয়ে দেয় কারণ সে ভয় পায় যে তার বাবা জানতে পারবেন। সে ওঠার চেষ্টা করে কিন্তু মাথা ঘুরে জ্ঞান হারায়। অচেতন অবস্থায় তার ভাইয়ের মৃত্যুর দিনটির কথা মনে পড়ে। অ্যাম্বুলেন্স তাকে নিয়ে যাচ্ছে এবং আতঙ্কের মধ্যে তার জ্ঞান ফেরে। সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে যেখানে কাং তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু টিউশনে দেরি হয়ে যাওয়ার ভয়ে কিম উঠতে চেষ্টা করে। ঠিক তখনই তার বাবা মা এসে পৌঁছান। তার মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন, বিছানায় ফিরিয়ে দেন এবং বিশ্রাম নিতে বলেন। তার বাবা তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে। কিম আতঙ্কিত হয়ে পড়ে এবং বাকরুদ্ধ হয়ে যায়। ঠিক তখনই কাং সে মিথ্যে বলে যে মাথা ঘোরার কারণে সে বাসে পড়ে গিয়েছিল। তার বাবার সন্দেহ হয় এবং তিনি তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জিজ্ঞাসা করেন। কাং সঙ্গে সঙ্গে উত্তর দেয় যে সে দ্বিতীয়। তারপর সে চলে যায়। কিম ভয় পেয়ে তার বাবার কাছে ক্ষমা চায়, কিন্তু তার বাবা তার কথা শুনতে রাজি হন না। তার অবস্থা পরীক্ষা করার বদলে তিনি তাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে আসতে বলেন। এ কথা শুনে তার মা বিষণ্ণ হয়ে বাইরে যান। বাইরে এসে তার বড় ছেলের মৃত্যুর দিনটির কথা মনে পড়ে। কিভাবে অ্যাম্বুলেন্স তাকে নিয়ে গিয়েছিল কিন্তু বাঁচাতে পারেনি। তিনি কান্নায় ভেঙে পড়েন। তার শ্বাস নিতে কষ্ট হয়। এদিকে জুন এবং হাং হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে। তাদের ভয় হচ্ছে যে কিমের কিছু হলে তারা গভীর বিপদে পড়বে। তাই জুন ভেতরে গিয়ে তার খোঁজ নেওয়ার চেষ্টা করে। ভেতরে গিয়ে সে কিমের মাকে বিধ্বস্ত অবস্থায় দেখে। সে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তাকে স্কুলের ইউনিফর্মে দেখে তার মা ধরে নেন যে সে কিমের বন্ধু। তিনি তাকে ধন্যবাদ জানান এবং বলেন যে কিম এখন ভালো আছে। যখন তিনি তার কাছে যান তখন তার মুখের আঘাতটি দেখতে পান এবং তাকে নিজের যত্ন নিতে এবং ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিতে বলেন। তার মায়ের এই স্নেহ সত্যিই হৃদয়স্পর্শী। সে জুন গভীরভাবে মর্মাহত। সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। সে ক্ষমা চেয়ে চলে যায়। এদিকে কাং তার ছোট ভাইকে দেখতে হাসপাতালে যায়, যে কোমায় গুরুতর অবস্থায় আছে। সে তার সাথে কথা বলে, তাকে জেগে উঠতে বলে এবং তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এখানেই আমরা জানতে পারি যে তার ভাই উৎপীড়নের শিকার হয়েছিল। এই কারণেই সে কিমের কাছাকাছি আসতে চায় এবং তাকে আত্মরক্ষা করতে শেখাতে সাহায্য করতে চায়, কারণ সে কিমের মধ্যে তার ভাইয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। সেই রাতে কিম হাসপাতাল থেকে বাড়ি ফেরে। তার মা তার সাথে কথা বলার চেষ্টা করেন এবং জিজ্ঞেস করেন কি হয়েছে। সে কিছু বলে না, সে শুধু বলে যে সে ঠিক আছে। তার মা সন্দেহবশত জিজ্ঞেস করেন স্কুলে তাকে কেউ হেনস্থা করছে কিনা এবং ছেলের জন্য ভয় পাওয়ায় স্কুল বদলে দেওয়ার প্রস্তাবও দেন। কিন্তু কিম রাজি হয় না এবং কিছু না বলেই চলে যায়। সে তার ঘরে যায় এবং বরাবরের মতো পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে। কিন্তু এবার সে তার আজীবনের স্বপ্নকে সত্যি করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। পরের দিন স্কুলে পৌঁছে সে দেখে ক্লাসরুমের বাইরে সেই জুনই তার জন্য অপেক্ষা করছে। সেভাবে সে আবার লড়াই করতে ফিরে এসেছে। সে এসেছে, কিন্তু যখন এই গুন্ডাটি তার কুশল জানতে চায় এবং বলে যে আজ তার বিশ্রাম নেওয়া উচিত ছিল, তখন সে অবাক হয়। এরপর সে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। কিম তাকে ক্ষমা করে দেয়, তবে এই শর্তে যে সে আর তার সাথে ঝগড়া করবে না। জুন রাজি হয় এবং প্রতিশ্রুতি দেয়। কিন্তু যেইমাত্র হিউক নেতা এসব শুনে প্রচণ্ড রেগে যান। তিনি জুনকে মারধর করেন এবং তাকে কাপুরুষ বলেন। তারপর তিনি নিজেই কিমের ব্যাপারটা মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। তিনি ক্লাসে এসে কিমের খোঁজ করেন। হং তাকে ইশারা করে ডাকলে তিনি তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করেন, কিন্তু কিম কানে ইয়ারফোন লাগিয়ে সেখানেই বসে থাকে, যেন সে কোনো কিছুরই পরোয়া করে না। হাক রাগে তাকে মারতে উদ্যত হলে কাং এসে বাধা দেয় এবং বলে যে সে ক্লাসে মারামারি করলে প্রিন্সিপালকে বলে দেবে। এতে হাক আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কিমকে ছাদে তার সাথে দেখা করতে বলে।
বিরতির সময় কিম সেখানে যেতে বাধ্য হয়। সে নেতার অফিসে যায় এবং তাকে ক্ষমা চাইতে বলে। সে ভাবে কিম হয়তো রাজি হবে না, কিন্তু কিম শান্তভাবে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে কোনো ঝামেলা চায় না। এতে হাক আরও বেশি রেগে যায়। সে জুনকে সামনে ডেকে তাকে একটা শিক্ষা দিতে বলে, কিমকে মারধর করে তার মুখ ভেঙে দিতে। কিন্তু জুন রাজি হয় না, কারণ সে আগেই কথা দিয়েছিল যে তার সাথে লড়াই করবে না। জুন তার কথা অমান্য করায় হাক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে লাঠি দিয়ে মারতে শুরু করে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। কিন্তু ঠিক তখনই কিম এগিয়ে এসে লাঠিটা ধরে ফেলে এবং নেতাকে তার থেকে দূরে থাকতে সতর্ক করে দেয়, নইলে এর পরিণতি হবে ভয়াবহ। সে কাংকে জিজ্ঞেস করে হাককে হারানোর পর আর কতজন বাকি থাকবে। সে তাকে জানায় যে আরও দুজন আছে, যারা আরও বেশি বিপজ্জনক। এই কথা শুনে কিম তাদের সবার মুখোমুখি হওয়ার এবং এই গুন্ডাদের হাত থেকে স্কুলকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। সে হাকের ওপর আক্রমণ করে, তার লাঠিটা ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনায় পুরো দলটা হতভাগ হয়ে যায়। ছেলেটি হস্তক্ষেপ করতে চায়, কিন্তু হাক তাকে থামিয়ে দেয় এবং নিজেকে উপভোগ করতে বলে। সে এখনও ভাবে যে কিম সহজ শিকার, কিন্তু সে বুঝতে পারে না যে তার সামনে কে দাঁড়িয়ে আছে। কিম তার লড়াইয়ের দক্ষতা ব্যবহার করে, সে তাকে লাথি মেরে ফেলে দেয়। কিন্তু হাকও সে একজন অভিজ্ঞ যোদ্ধা। লাঠিটাকে তলোয়ারের মতো ব্যবহার করে সে দ্রুত এবং শক্তিশালী এক আঘাত হানে, যা কিমকে অজ্ঞান করে দেয়। সে তার গলা টিপতে শুরু করে, দেখে মনে হয় তাকে মেরেই ফেলবে। কিমের মাথা ঘুরতে শুরু করে এবং সে ভাবে সব শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই জুন এসে পৌঁছায়। সে গিয়ে কিমকে উদ্ধার করে। সে হাককে আক্রমণ করে এবং তাকে দূরে ছিটকে ফেলে দেয়। দলের বাকিরা হতভাগ হয়ে যায় এবং জুনকে ধরে ফেলে, যাতে দলনেতা তাকে শেষ করে দিতে পারে। কিন্তু তারপর কিম আবার উঠে দাঁড়ায়। এবার সে বুদ্ধিমত্তার সাথে লড়াই করে। সে হাকের প্রতিটি চাল বুঝতে পারে। সে তার কৌশলটা বুঝে ফেলে।